দেশের মানুষের গড় আয়ু ৭০ পেরোলেও কমেছে মাতৃ ও শিশু মৃত্যুর হার, পরিসংখ্যান ব্যুরোর জরিপের ফলে। সৌম্য সরকারের পেরিস্কোপ শটের স্বীকৃতি, আইসিসিতে বিশ্ব ক্রিকেটে দারুণ সফল বছর কাটছে টাইগার। ইতালিতে পুরস্কার জিতল পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র বৃহন্নলা এবং তথ্যচিত্র দ্য আর্ট দ্যাট নেভার ডাইজ বাংলাদেশ। স্বাগত আমাদের সাপ্তাহিক বিশেষ আয়োজন আশার বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন ৭০ বছর ৪ মাস। সামাজিক সূচকে উন্নতির পাশাপাশি ১ বছরের ব্যবধানে মানুষের গড় আয়ু বেড়েছে অন্তত ১ বছর ৪ মাস। পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ জরিপে উঠে এসেছে এ তথ্য। ২০১২ এবং ১৩ এই ২ বছর করা জরিপে দেখা যায় পুরুষদের তুলনায় নারীদের গড় বেশি। পুরুষরা বাঁচে গড়ে ৬৮ বছর ৮ মাস আর নারীদের গড় আয়ু ৭১ বছর ২ মাস। চিকিৎসা ব্যবস্থার উন্নতি, আয় বৃদ্ধি এবং খাদ্যাভ্যাস মূলত দেশের মানুষের গড় আয়ু বাড়ার পেছনে ভূমিকা রাখছে বলে ধারণা করা হচ্ছে। গেল বছর মনিটরিং দ্য সিচুয়েশন অফ ভাইটাল স্ট্যাটিস্টিক্স অফ বাংলাদেশ শীর্ষক জরিপ প্রতিবেদনে এসব তুলে ধরা হয়। এতে দেখা যায় দেশে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমেছে। ২০১৩ সালে দেশের মাতৃমৃত্যুর অনুপাতে আগের বছর চেয়ে ০.৬ থেকে ১.৯৭ হয়েছে। এছাড়া গত ১ বছরে ৫ বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার প্রতি হাজারে ১ জন কমেছে। এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর প্রাণগোপাল দত্ত। স্বাগত ডক্টর প্রাণগোপাল। আমরা জানি যে মানুষের গড় আয়ু বৃদ্ধি আমরা যদি স্বাধীনতার পরেও দেখি তাহলে সেটা ৫০-এর নিচে ছিল এবং এই ৪ দশকে প্রায় ২১-২২ বছর চলে যাওয়া, এটা একটা বিরাট অর্জন। এটাকে আপনারা, কারণ এটা অবশ্যই মানুষের এই গড় বৃদ্ধির, আয়ু বৃদ্ধির সঙ্গে চিকিৎসা একটা ব্যবস্থার একটা সরাসরি সম্পর্ক আছে, এটা আপনারা কিভাবে দেখছেন এবং এই সাফল্যের সঙ্গে চিকিৎসকরা কিভাবে জড়িত? ধন্যবাদ আপনাকে আশার বাংলাদেশে অনুষ্ঠানটাতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনার প্রশ্নের মধ্যে কিন্তু অনেকটুকু জবাব আপনি দিয়ে ফেলেছেন। যেমন মানুষের গড় আয়ু বেড়েছে, এই গড় আয়ুর যে হিসাবটা করা হয় সেটা কিন্তু সব ডেথকে ক্যালকুলেট করা হয়, সব মৃত্যুকেই ক্যালকুলেট করে করা হয়। আগে আমাদের দেশে নিউনেটাল মর্টালিটি অর্থাৎ নবজাতক মৃত্যু, ইনফ্যান্ট মর্টালিটি মানে শিশু মৃত্যু, চাইল্ড মর্টালিটি, এই সবগুলা মিলে বিশাল অঙ্কের একটা জনসংখ্যা এই পৃথিবীর আলো বাতাসে বেড়ে ওঠার আগে তারা নিভে যেত। দ্বিতীয়ত, অনেক মা ডিউরিং প্রেগনেন্সি, ডিউরিং ডেলিভারি অ্যান্ড পোস্ট ডেলিভারি পিরিয়ডেও অনেক সময় মারা যেতেন। এই দুইটা জায়গাতে আমাদের অভূতপূর্ব সাফল্য হয়েছে। আপনারা জানেন যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে যে 8টা গোল ছিল, এর মধ্যে ইনফ্যান্ট মর্টালিটি অ্যান্ড ম্যাটারনাল মর্টালিটি দুইটা হেলথ সেক্টরের সিগনিফিক্যান্ট গোল ছিল। ওই দুটাতে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। ইনফ্যান্ট মর্টালিটিতে তো আমরা অ্যাওয়ার্ডই পেয়ে গেলাম, আর ম্যাটারনাল মর্টালিটি তো আমরা আশেপাশের অনেক দেশ থেকে এগিয়ে আছি। এটার পিছনে স্বাস্থ্য ব্যবস্থা একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। সেটা হলো, আগে যদি একটা মায়ের অবস্ট্রাকটেড লেবার হতো, সেই ক্ষেত্রে মাকে সেই প্রত্যন্ত গ্রাম থেকে জেলা সদর হাসপাতালে নিয়ে যেতে হতো অথবা কোনো মেডিকেল কলেজে নিয়ে যেতে হতো। এখন উপজেলা লেভেলগুলোতেও ইন কেস অফ নেসেসিটি মানে প্রয়োজনের তাগিদে সিজারিয়ান সেকশন করার একটা পথ আছে, ব্যবস্থা আছে এবং প্রায় সব উপজেলাতে আছে। এটা তাও একটা প্রজেক্ট ছিল ইমার্জেন্সি অবস্টেটিক কেয়ার, সেটার মাধ্যমে। দ্বিতীয়ত যে জিনিসটা হয়েছে, যে সংক্রামক যে ব্যাধিগুলা ছিল যেগুলির জন্য শিশুরা বেশি মারা যেত, তার মধ্যে ছিল স্মল পক্স, চিকেন পক্স, মামস, মিজেল, ডায়রিয়াল ডিজিজেস, তারপরে কলেরা, তারপরে ছিল কিছু নতুন নতুন ভাইরাস ডিজিজ, যে ভাইরাল ডিজিজগুলোর জন্য আচমকা ভাইরাসগুলো চলে আসতো, এমনকি ধনী দেশে আসার পরও তারা সেটাকে কমব্যাট করতে পারতো না।
সেগুলির এগেইনস্টে মানুষের সতর্কতা এবং সেগুলি প্রতিরোধে, যেমন কোয়ারেন্টাইন বা এয়ারপোর্টে চেক, বর্ডারে চেক, এই জিনিসগুলা অনেকটা বেড়ে যাওয়ার জন্য মেসিভ যে একটা ডেথ থ্রু আউট দ্য হোল ওয়ার্ল্ড কিন্তু এটা হচ্ছে না। বাংলাদেশ যদিও থিকলি পপুলেটেড একটা কান্ট্রি, বাংলাদেশের যে হেলথ ইনফ্রাস্ট্রাকচারটা আছে সেটা কিন্তু পৃথিবীর কোনো দেশে নেই। আমাদের আগে ছিল ইউনিয়ন হেলথ সেন্টার এবং পরিবার পরিকল্পনা কেন্দ্র, তারপরে ছিল উপজেলা, তারপরে জেলা, এখন আরও একটু যুগ হয়েছে, সেটা হলো কমিউনিটি হেলথ ক্লিনিক। এবং কমিউনিটি ক্লিনিকটা হওয়ার পরে এখন স্বাভাবিকভাবে বেসিক যে নিডগুলো আছে, একটা মা তার প্রেগনেন্সি হয়েছে, তার বাচ্চা পেটে বাড়ছে কি বাড়ছে না, অথবা একটা শিশু ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পরে, ভূমিষ্ঠ হওয়ার 2 মাস পরে তার ওজন কতটুকু বাড়া উচিত ছিল, কেন বাড়ে নাই, সেটা কিন্তু সেখান থেকে বলে দিতে পারছে। এবং সেখানে আমাদের যে ক্লিনিকগুলো আছে, এই ক্লিনিকগুলোতে যারা স্বাস্থ্য সেবার সহকারী হিসাবে কাজ করেন, তারা কিন্তু বলে দিতে পাচ্ছেন যে আপনার শিশুর ওজন বাড়ছে না, তার জন্য আপনি তার খাদ্যাভ্যাসটা পরিবর্তন করেন, তাকে এই জিনিস দেন বা এটা করান, ইত্যাদি ইত্যাদি। আরও যে জিনিসটা বেশি আমাদের মানে চিকিৎসা ব্যবস্থাতে কিছুটা পরিবর্তন এসেছে, সেটা হলো কমিউনিকেবল যে ডিজিজগুলা, যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, স্ট্রোক, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এই যে জিনিসগুলো আছে, অ্যাকুইট রেসপিরেটরি ডিজিজেসগুলো, অবস্ট্রাকটিভ রেসপিরেটরি ডিজিজগুলো, ক্যান্সার, এই প্রত্যেকটা জিনিসে মানুষ সচেতন হয়েছে। আজকে দেখবেন আপনি অনেক ডায়াবেটিসের রুগী আছে যারা ডাক্তারের উপর ডিপেন্ড করে না, ডাক্তার একটা ফর্মুলা দিয়ে দিল যে আপনি এইভাবে এইভাবে ওষুধটা খাবেন, এই সময়ে সুগারটা দেখবেন, মানুষ নিজে নিজে জীবন আচরণেও তার এক ধরনের পরিবর্তন এসে গেছে। এবং ডায়াবেটিসের জন্য কি খেতে হবে, কি খেতে হবে না, কতটুকু খেলে কতটুকু এক্সারসাইজ করতে হবে, কি করে সেটাকে বার্ন করতে হবে, এই যে সচেতনতাটা, এই যে শিক্ষাটা দেওয়া হচ্ছে, সেটা একটা মূল কারণ। ব্লাড প্রেশারের বেলায় যদি ধরেন, আমাদের তো আগে ব্লাড প্রেশারের জন্য দেখা গেছে একটা লোক পুকুরে গোসল করতে গেছে, ঘাটে গিয়েই সে স্ট্রোক হয়ে পড়ে গেল, মানুষ বিশ্বাস করতো জিনে ধরেছিল। আসলে তার স্ট্রোক হয়ে ব্রেইনে রক্তক্ষরণ হলো, তারপর মুখ দিয়ে ফেনা আসছে, 2-1টা খিঁচুনি হয়েছে, এটা কিন্তু হেমোরেজের জন্য। মানুষ মনে করতো এটা জিনে ধরেছিল তাই মারা গেছে, দুপুর সময় গোসল করতে গেছে তাই এটা ঘটেছে। আসলে এখন মানুষ অনেক বেশি সচেতন হয়ে গেছে, মানুষ নিজের ব্লাড প্রেশারটা নিজেই মনিটর করছে, সপ্তাহে 1-2বার তো করেই। আর যারা আমরা কিছুটা শিক্ষিত, আমরা কিন্তু যখনই একটু খারাপ লাগে তখনই দেখি যে ব্লাড প্রেশারটা ঠিক আছে কিনা, ব্লাড সুগারটা ঠিক আছে অনেক কিনা। সহজলভ্য হয়েছে, একদম প্রত্যন্ত এলাকায়ও যে ছোট ডিসপেন্সারি, সেখানেও একটা ব্লাড প্রেশারের যন্ত্র আছে। তো সুতরাং যে কোনো এটা মেপে দিতে পারে। এই যে সচেতনতা বেড়ে গেছে, এটা একটা বিশাল কারণ আমাদের এই লনজিভিটিটাকে বাড়িয়ে দেওয়ার। আরো মজার ব্যাপার হলো, আপনি যেটা বললেন যে গড়ায়ু বেড়ে গেছে, গড়ায়ু বেড়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের কাজ করার ক্ষমতা আরো বেড়ে গেছে। সো রাষ্ট্রের প্রোডাক্টিভিটি বেড়ে গেছে। এই রাষ্ট্রের যখন প্রোডাক্টিভিটি বেড়ে যায়, তখন মাথাপিছু ইনকাম বেড়ে যায়। আর মাথাপিছু ইনকাম যখন বেড়ে গেছে, আপনি দেখেন পার ক্যাপিটা ইনকাম সাই করে কোথায় $700-600 থেকে এখন বেরিয়ে $1100 উপরে চলে গেছে। সুতরাং মানুষের পারচেজিং ক্যাপাবিলিটি বেড়ে যাচ্ছে, সে একটা সুষম খাদ্য খেতে পাচ্ছে। এই সব কিছু মিলে আমাদের জীবনের মান, জীবনযাত্রার মানও কিন্তু অনেক বেড়ে গেছে। আর এই খাদ্যাভ্যাসটা, এটা কিন্তু আগে আমরা জানতাম না। আগে কিন্তু আমরা অনেকেই জানতাম যে পেট ভরে ভাত খেতে হবে, এখন কিন্তু অনেকেই জানে যে ভাতের পরিমাণটা কম হতে হবে, এটা কার্বোহাইড্রেট। আমরা আগে মনে করতাম যে পেটের সাথে, যেহেতু ভাতের সাথে আলুটা আরো বেশি ভালো, আলুটাও বেশি খাওয়া যায় কিনা। মানুষ এখন জেনে গেছে যে না, আলুটাও বেশি খাওয়া উচিত না, তার পরিবর্তে অন্য একটা সবজি খাওয়া উচিত। তো এই যে মানুষকে যে শিক্ষাটা দেওয়া হয়েছে, এটাই হয়ে গেছে এখন আমাদের জন্য একটা মস্ত বড় হাতিয়ার, যে মানুষ সচেতন হয়েছে, স্বাস্থ্য সম্বন্ধে তার ধারণা বেড়েছে, এবং কি করে তার নন কমিউনিকেবল ডিজিজগুলা,
যে জিনিসগুলোর কথা আমি বললাম সেগুলোকে কন্ট্রোলে রাখা যায়, সেই নিয়মগুলো কিন্তু সে জেনে যাচ্ছে। তাছাড়া আরেকটা হয়েছে, মানুষ অতি দ্রুত এখন ডাক্তারের কাছে চলে যায়, যখনই তার খারাপ লাগে সে ডাক্তারের কাছে চলে যায়। আর যেখানে একটু অবহেলা হয় সেখানে কিন্তু মানুষের মৃত্যুটা ঘটে যায়, অথবা মানুষ অসুখে পড়ে তার পঙ্গুত্বটা, তার মানে মরবিডিটিটাকে বাড়িয়ে দিচ্ছে। এখানে একটা জিনিস যে অনেক সময় দেখা যায় যে সরকারি যে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলি আছে সেইগুলিতে যথাযথ সেবা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া যায়। এটার কি এরকম, মানে যেহেতু আমাদের অনেক দূর পর্যন্ত নেটওয়ার্কটা, মানে এইরকম কি অনেক সময় হয় যে যেই Yes. যেই চেইনটা মেনটেন করে একদম ধরেন এটা হয়। সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে আসার আমি হয়তো একজন দরকার ছিল না। চিকিৎসক হিসেবে আমি স্বীকার করছি এবং আমি ক্ষমা চেয়ে স্বীকার করছি যে এটা কিন্তু হচ্ছে। কোনো কোনো উপজেলাতে গিয়ে অনেক সময় দেখা গেল সরকার কিন্তু যথেষ্ট করেছে, ৬,০০০ ডাক্তার একসাথে পোস্টিং দিয়েছে, কিন্তু যেখানে দেওয়া হয়েছে সেখানে অনেক সময় অনেক ডাক্তারকে পাওয়া যায় না। এই পাওয়া না যাওয়ার পিছনে আমাদের নিজস্ব যে একটা অবহেলা আছে সেটা আমি স্বীকার করব, অথবা কর্তব্যপরায়ণতা বা দায়িত্ববোধের অভাব আছে। দ্বিতীয়টা হলো, ওই ডাক্তারটা, অনেকেই বলে থাকেন যে ডাক্তারের সেখানে নিরাপত্তা নেই। আমরা যারা গ্রামে জন্ম নিয়েছি সেখানে কি আমাদের নিরাপত্তা ছিল না? ছিল। কিন্তু প্রশ্নটা হয়েছে, যারা শহরে জন্ম নিয়েছে, শহরে বড় হয়েছে, তারা কোনো অবস্থাতেই উপজেলাতে যে তাদের নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারছে না। কিন্তু এখানে যদি সরকারের এমন একটা সিস্টেম হতো যে উপজেলাতে যে যাবে তাকে একই সাথে আমি 2টা পোস্টিং অর্ডার দিয়ে দেব। সে ফর এক্সাম্পল, 1 অগাস্ট 2015 থেকে 2 বছরের জন্য, যে 30 জুলাই 2017 পর্যন্ত আমাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পোস্টিং দেওয়া হলো। একই সাথে আরেকটা পোস্টিং থাকবে যে 1 অগাস্ট 2017 থেকে আমাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ডিজি অফিসে ওএসডি হিসেবে পোস্টিং দেওয়া হলো। সেখান থেকে আমি যে সাবজেক্টে ক্যারিয়ার করতে চাই সেই সাবজেক্টে যে কোনো একটা মেডিকেল কলেজে এই ক্ষেত্রে পরিকল্পনাটা যদি দীর্ঘমেয়াদী হয়, কারণ আমরা জানি যে এমন একটি সাবজেক্ট যেটাতে সারা জীবন পড়তেই হয়, আপডেট থাকতে হয়, সেটাকে একটু অ্যাকোমোডেট করা চাকরির ক্ষেত্রে। আপনি একটা ভালো কথা বলেছেন, সেটা হলো যে সারা জীবন পড়তে হয়। এখানে আমাদের স্যার উইলিয়াম ওসলার, যিনি মেডিসিনের প্রফেসর ছিলেন, মেডিসিনের বই যার লেখা ছিল, উনি কিন্তু একটা কথা বলেছিলেন, এ ডক্টর ইজ এ স্টুডেন্ট টিল হিজ ডেথ অ্যান্ড হোয়েন হি ফেলস টু বি এ স্টুডেন্ট হি ডাইজ। যেদিন ডাক্তার লেখাপড়া ছেড়ে দেয় সেই দিন কিন্তু তার ডাক্তারি শেষ হয়ে যায়। অধ্যাপক প্রাণগোপাল দত্ত, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, বাংলাদেশের কিন্তু এখন স্যানিটেশন যথেষ্ট ইমপ্রুভ করেছে, নিউট্রিশন ইমপ্রুভ করেছে, লিটারেসি রেট বেড়েছে, পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, মানুষ স্বাস্থ্য সচেতন হয়েছে। মিডিয়াগুলো, এই যে মিডিয়াগুলো, প্রত্যেকটা মিডিয়া কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠান করছে, এতে করেও কিন্তু জনগণ অনেক বেশি সচেতন হচ্ছে। স্যার অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আসার বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান সময়ে উজ্জ্বল এক নক্ষত্রের নাম সৌম্য সরকার। ধারাবাহিকতায় অনন্য এক প্রতীক এই বাঁহাতি ওপেনার। সম্প্রতি তার এক শট সাড়া ফেলেছে ক্রিকেট বিশ্বে। উদ্ভাবনী শট হিসেবে স্বীকৃতি দিয়েছে আইসিসি। নামকরণ করা হয়েছে পেরিস্কোপ শট। লাল সবুজ জার্সি গায়ে মাত্র 16টি ওডিআই খেলেছেন সৌম্য সরকার। এরই মধ্যে ধারাবাহিকতার প্রতীক হয়ে উঠেছেন তিনি। প্রায় 50-এর কাছাকাছি গড় তাকে নিয়ে গেছে বিশ্বের সেরা 15 ব্যাটসম্যানের তালিকায়। ঘরের মাটিতে পাকিস্তান, ভারত, সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক ছিলেন সাতক্ষীরার এই তরুণ। নিখুঁত টেকনিক, আক্রমণাত্মক মনোভাব এবং বুদ্ধিদীপ্ত শট সিলেকশন দিয়ে এরই মাঝে প্রশংসা কুড়িয়েছেন বিশ্ব ক্রিকেটে। বিশেষ করে উইকেট কিপারের মাথার উপর দিয়ে বল পার করে দেয়া নির্ভুল এক শট এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। শটটি নজর কেড়েছে খোদ আইসিসির। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সৌম্য সরকারের নতুন এই শটের নাম দেয়া হয়েছে পেরিস্কোপ শট। এতে বেশ খুশি এই টাইগার ওপেনার। বিষয়টা তো শুনতে ভালোই লাগে যে আমার
মাধ্যমে একটা নাম আসছে, তো এখন হয়তো বা সবাই জানে না, তো জানলে মনে হয় আরো বেশি ভালো লাগবে ভবিষ্যতে। নতুনের হাতেই আবির্ভাব নতুন সম্ভাবনার। বাংলাদেশ ক্রিকেটের পরিবর্তনের প্রতীক হয়ে রয়েছে সৌম্য সরকারের আগ্রাসী এবং আক্রমণাত্মক ব্যাটিং। সাকিব তাহেরি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে কথা বলতে স্টুডিওতে আছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় নাজমুন্নুর রবিন। রবিন ভাই, সৌম্য সম্পর্কে কথা বলতে আসলে অনেক কথা বলা যায়। অল্প সময়ে তার ক্যারিয়ার কিন্তু প্রত্যেকটা জিনিস, প্রতিটা শট আলাদাভাবে তার চরিত্রকে বোঝায়। বিশেষ করে এই যে শটটি বলা যায় যে নিশ্চয়ই এই শটটি খুব দ্রুতই ছড়িয়ে যাবে সারা বিশ্বে, কারণ এত ইফেক্টিভ একটা শট, যেটাকে আমরা আইসিসির ওয়েবসাইট এবং ফেসবুক পেজে কয়েকদিন ধরে বলছে তারা পেরিস্কোপ শট হিসেবে। আলাদাভাবে এই একটু সৌম্য সম্পর্কে জানতে চাই এবং শটটা সম্পর্কেও জানতে চাই যে এটা কেন, কিভাবে, এবং এটা নিশ্চয়ই খুব কঠিন একটা কাজ, কারণ এত প্রিসিশন দরকার। অ্যাবসলিউটলি, এটা আমার মনে আছে, আপনারও মনে আছে নিশ্চয়ই, যখন জিম্বাবুয়ের সাথে ট্যুরে জিম্বাবুয়ে যখন এসেছিল তখন তার এই শটটা তেমন ছিল না, কিন্তু তার স্টার্টটা কিন্তু এত আশাব্যঞ্জক ছিল না। আমরা একটু হতাশ হয়েছিলাম, কিন্তু পরবর্তীতে কোচ মনে করেছিল যে তার স্কিল এত ভালো, তাকে কিন্তু ডাইরেক্টলি ইয়েতে নেওয়া যায়, ওয়ার্ল্ড কাপে নিয়ে যায়। তো সৌম্য সরকার এই শটটা মানে বলতে হয় যে ওর পজিশনিংটা কিন্তু মেইন ইস্যু। ও কিন্তু এই শটটা খেলতে পারে এই কারণে, এটা অল্টারনেট নামও আছে, অনেকে আপার কাটার বলে, পেরিস্কোপ বলে, কিন্তু এর কারণটা হচ্ছে ও কিন্তু নিজেকে এত ভালো পজিশনিং করে ফেলে যে ও কিন্তু মূলত ফ্রন্ট ফুট প্লেয়ার। অনেকে ব্যাক ফর অ্যান ওপেনার একটা ব্যাক অ্যান্ড ক্রস যায়, শাফলিং করে, কিন্তু সৌম্য সরকার তার পজিটিভ সাইডটা হচ্ছে, রিয়েলি পজিটিভ সাইড হচ্ছে সে নিজেকে পজিশনিং করে ফেলে ফ্রন্ট ফুটে, এবং হি ইজ রেডি ফর দ্য ডেলিভারি। সবচেয়ে প্লাস পয়েন্টটা হচ্ছে, তার বেনিফিটটা হচ্ছে সে অতি সহজে নিজেকে পজিশন করে না নিয়ে তার টাইমটা অনেক পাচ্ছে। যখন আপনি ফাস্ট বোলিং ফেস করেন, আপনার টাইম ইজ এ ভেরি ক্রুশাল এলিমেন্ট। তো আপনি যদি ইফ ইউ নট ইন দ্য রাইট পজিশন, আপনার ব্যাটের কাছায় লেগে আপনার হয়তো আউট হয়ে গেলেন, স্লিপসে চলে গেল, অনেক রকম পসিবিলিটি আছে। কিন্তু সৌম্য সরকারের, আপনি ব্যাটিংয়ের কথা বলছেন, যে ও নিজেকে পজিশন করে ফেলে ফ্রন্ট ফুটে, যার ফলে হি গেটস অ্যাম্পল টাইম প্লে। আপনার শুধু তাই না, পেরিস্কোপ শট না, অ্যাট দ্য সেম টাইম ও কিন্তু শট মারছে টু হিজ উইল, ইচ্ছা মতন স্লো ডেলিভারিকে আই করতে পারছে, দেখে ফেলতে পারছে, ক্রস খেলছে। তারপরে আরেকটা কাট আছে, সেটা ঠিক পেরিস্কোপ না, কিন্তু ও একটা পয়েন্ট এবং গালির মাঝখান দিয়ে দাঁড়িয়ে কিন্তু এমনি খেলে দিচ্ছে, গাইড করে দিচ্ছে, শুধু গাইড করে দিচ্ছে। আপনি ঠিকই বলেছেন, তেমন কোনো বডি মুভমেন্ট নাই, কিন্তু এত গাইড করে, সুন্দর গাইড করে দিচ্ছে, কিন্তু সেটা কিন্তু মনে হচ্ছে যে খুব জোরে মারছে, কিন্তু তা না। কিন্তু যখন দ্রুত চলে যাচ্ছে তখনই আমরা দেখছি যে না, এটা বাউন্ডারি দিকে অনেক দ্রুত চলে যাচ্ছে। এইগুলো সাইডটা হলেও সৌম্য সরকারের পজিটিভ সাইড। আমরা গত এই 8 মাস যাবতই আমরা দেখছি যে যারাই নতুন এসেছে একটা ভিন্ন কোয়ালিটি নিয়ে এসেছে, এবং সেক্ষেত্রে সৌম্য সবার চেয়ে এগিয়ে আছে আমরা অবশ্যই বলতে পারি। এবং সৌম্যর খেলার ক্ষেত্রে যে জিনিসটি সবার বেশি নজরে কেড়েছে সেটা হচ্ছে তার সাহস। মাঠের মধ্যে যখন ব্যাটটা নিয়ে হাতে নিয়ে দাঁড়ায়, তখন কিন্তু এক ধরনের স্ট্যামিনা সে ছড়িয়ে দেয় যে খেলাটার মধ্যে। এই বিষয়টা আসলে যেটা মানে বিশেষ করে বলতে চাই যে তার ব্যাটটা যেন মনে হয় যে হাত এবং ব্যাট মিলে যদি এটা 4 ফিট 5 ফিট হয়, কিন্তু খেলার সময় মনে হয় যেন সে আরো 2 ফিট কাভার করতেছে। রাইট, তার একটা বড় পজিটিভ সাইডটা হচ্ছে হি হ্যাজ দ্য হাইট, হি লুকস সো পজিটিভ। আর যে কোনো ব্যাটসম্যান যখন বাঁহাতি ব্যাটসম্যান খেলে, আপনি সাঙ্গাকারা বলেন কিংবা অন্যান্য ভালো ডুমিনি বলেন, কিংবা অন্যান্য যে যারা বাঁহাতি ব্যাটসম্যান, যারা যখন শটগুলো খেলে ভিন্ন ধরনের একটা গ্রেসফুল ব্যাটিং হয়। আমরা দেখেছি আমাদের যারা তামিম আছে, যেরকম ইমরুল কায়েস আছে, সাকিবুল হাসান আছে, মানে ওরা কিন্তু যখন একটা ব্যাটিং করে somehow the other আলাদা অ্যাট্রাকশন রয়ে গেছে। সৌম্য সরকার কিন্তু নিজেকে মানে ওই পেস বোলিং খেলে বলেই ওই সাথে তার দক্ষতা শেখে নেই, এবং যেটা বলছিলাম বারবার, সেটা হচ্ছে যে সে নিজেকে পজিশন করার ফলে সে ইজ করে ফেলছে, তার
খেলার সময় এক্সিকিউশনের সময় অনেক সময় পাচ্ছে, এটাই তার প্লাস পয়েন্ট। রবিন ভাই, আমরা ফিরবো আবার বাংলাদেশের খেলা নিয়ে একটা ছোট্ট বিরতি। আশার বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। আমরা কথা বলছি নাজমুল রবিনের সঙ্গে বাংলাদেশের অগ্রগতি নিয়ে ক্রিকেটে। রবিন ভাই, গত 8 মাসে বলা যায় যে বাংলাদেশ এমনি পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের 3য় সেরা দল, যদিও নিউজিল্যান্ড অনেক বেশি খেলেছে, ফলে সেইটা একটা ব্যাপার আছে। কিন্তু এই যে ধারাবাহিকভাবে ভালো করা, একটা সময় আমরা অপেক্ষায় থাকতাম কবে একটা বড় দলকে হারানো যায়, সেই জায়গাটা থেকে বের হয়ে এসে নিয়মিত বড় দলকে হারানো, এইটি আসলে কিভাবে সম্ভব হলো? মনে হয় একটা বিরাট, এটা তো একটা মোমেন্টাম আমরা আদায় করে নিয়েছি ওয়ার্ল্ড কাপের পরে। আমি এটা উইনিং স্ট্রিকটা আরম্ভ হয় জিম্বাবুয়ের সাথে, তার আগে নিউজিল্যান্ডকে আমরা হারিয়েছি। নিউজিল্যান্ডকে হারার পর সবাই বলছিল যে নিউজিল্যান্ডকে হারানোটা একটা ফ্লুক ছিল, আমরা তাদেরকে বারবার হারাচ্ছি। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আমরা এই জেটটা রয়ে গেছে, মানে ওয়ার্ল্ড কাপ থেকে আসার পরে এই কনফিডেন্সটা যেটা এসছে, টিম ইউনিটি, কোহিসিভনেস, তারপরে অনেকে খেয়াল করছে না যে ডিসিপ্লিনের ক্ষেত্রে আমরা কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছি বোর্ডের থেকে, সেগুলো কিন্তু অবশ্যই কাজে দিয়েছে। কিন্তু অনেক কাজ এখনো বাকি আছে অবশ্যই। ওডিআইতে আমাদের প্রাধান্য আমরা বিস্তার করছি, আমরা বিভিন্ন দলকে হারাচ্ছি। দেখা যাবে যে আমাদের টেস্টটা রিয়েলি দেখা যাবে বাইরে আমরা যখন ওডিআইতে ভালো করছি কিনা, সেটা মেইন টেস্ট। তারপরে কথা থেকে যাচ্ছে যেটা আমরা ফেস করতে যাচ্ছি টেস্টে। আপনার টেস্টে যেটা আমরা এখন ইয়ের সাথে খেলবো, সাউথ আফ্রিকার সাথে খেলবো, এখানে কিন্তু আমাদের একটা বিরাট একটা ট্রান্সফরমেশন দরকার, চেঞ্জ দরকার। কি ধরনের চেঞ্জ? সেই চেঞ্জটা হচ্ছে যে আমাদের অ্যাটিটিউডের চেঞ্জ। আমরা কিন্তু মনে হয় যে যখনই টেস্ট খেলি কিংবা টি20তে খেলি, আমরা একটু ডিফেন্সিভে চলে যাই, একটু মানে কোনটা আসা হয়ে যায়। কিন্তু এগুলা আমাদের অ্যাগ্রেসিভনেস বজায় রাখতে হবে, বিশেষ করে টেস্টে। এই আপনি ওডিআইয়ের কথা ঠিকই বলেছেন, তবে আমরা যদি আলোচনাকে একটু টেনে নিয়ে যাই টেস্টের দিকে, তখন কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে গত 2 টেস্ট সিরিজে আমরা যেভাবে খেলেছি, ভীষণভাবে একটা ওভারহলিং পরিবর্তন অবশ্যই প্রয়োজন। আমাদের ফাস্ট বোলিংয়ের আর্মারিতে আমরা এখন কিন্তু যখনই টেস্টের খেলা কথা বলা হয় যে তাসকিনকে আমরা খেলাতে পারবো না, রুবেলকে খেলাতে পারবো না, মানে এগুলা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন থেকে যাচ্ছে। আমরা যে এগুলা সায়েন্টিফিকভাবে অ্যাড্রেস করা দরকার, টিম সিলেকশন, টিম ম্যানেজমেন্ট, এগুলা বিভিন্ন সাইডটা দেখা দরকার। শুধু আমাদের স্পিন বোলিংয়ের উপর ভরসা করলে চলবে না, যে আমরা প্রাধান্য একটা এনেছি টেস্ট ওডিআইতে ফাস্ট বোলিং দিয়ে। রুবেলের মতন ভালো বোলার আমরা পেয়েছি, ও 140 ক্লক করেছে। এমনকি মুস্তাফিজ, দ্য টিনএজ সেন্সেশন, ও কিন্তু 140 1-2 বার ক্লক করেছে। এই ধরনের বোলাররা টেস্টে কি করবে, কি খেলতে পারবে না, পারবে কি পারবে না, এগুলো কিন্তু আমার দেখা অবশ্যই প্রয়োজন। ওডিআই এবং বলা যায় যে যেহেতু 3টা ফরম্যাটের মধ্যে আমাদের যে স্ট্রাকচার, মানে দেশে যে খেলাগুলি হয়, সেখানে ওডিআইয়ের উপরে যে জোরটা আছে, সেটা কিন্তু দীর্ঘমেয়াদী খেলা বা টি20 কোনোটাতেই নেই। সেইটার একটা প্রভাব কি এখানে? অবশ্যই, আপনি ইউ হিট দ্য নেইল রাইট অন দ্য হেড। আপনি ঠিকই বলেছেন। আমাদের কিন্তু স্ট্রাকচারের মধ্যে, ডোমেস্টিক স্ট্রাকচারের মধ্যে আমরা সাফার করছি ওই কারণে। কিন্তু আমাদের লং ফরম্যাটের তেমন কোনো নেই, রেসপেক্টও নাই। বিভিন্ন স্তরের ক্রিকেটে যে খেলা হয়, আমরা উই আর প্রোন টু অলওয়েজ গো ফর দ্য লিমিটেড ওভার গেম। আমার মনে হচ্ছে যে আমরা ওডিআইকে একটা গুরুত্ব দিচ্ছি, ট্যালেন্ট হান্ট বলেন, ট্যালেন্ট তাকে ডেভেলপ করার ব্যাপারে সবসময় একটা আমাদের গিয়ার টুয়ার্ডস ওডিআই। এটা কিন্তু আমার মনে হচ্ছে যে এটা একটু অবশ্যই চেঞ্জ থাকা প্রয়োজন। এই সাফল্যটাকে ধরে রাখতে হলে অবশ্যই 5 দিনের ক্রিকেটের দিকে বা দীর্ঘমেয়াদী ক্রিকেটের দিকে অ্যাবসলিউটলি। আপনার কিন্তু ঘন ঘন আপনার বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন লেভেলে অনেকগুলো ট্রফি হওয়া প্রয়োজন। আমরা সবসময় একটা ক্রিকেটার হিসেবে আমরা একটা এক্সাম্পল দিয়ে থাকি, সেটা কি যে যত কিছু খেলা হোক না কেন নেইবারিং কান্ট্রিজ লাইক ইন্ডিয়া, সেখানে কিন্তু আপনি দেখছেন যে যত রকম সাকসেস, যত কিছু হোক না কেন, ওরা কিন্তু ওদের নিজস্ব ট্রফিগুলা 7-8টা ট্রফি ওরা খেলে থাকে। রঞ্জি ট্রফি থেকে আমার মনে আছে আমরা এক সময় মইনুদ্দৌলা ট্রফি ঢাকা থেকে টিম নিয়ে ওরা হায়দ্রাবাদে খেলেছিলাম। তো এই ধরনের ট্রফি কিন্তু আমাদের ইন্ট্রোডিউস করা প্রয়োজন বিভিন্ন লেভেলে, টিনেজ লেভেলে, ইউথ লেভেলে, কলেজ লেভেলে এবং অ্যাট দ্য ন্যাশনাল লেভেল, একটা অ্যাডাল্ট লেভেলে ওইটা প্রয়োজন। তাতে কিন্তু আপনার ওই বোলার বেরিয়ে আসবে, পিচে বিভিন্ন কন্ডিশনসের টলারেন্স, দক্ষতা বেরিয়ে আসবে, অ্যাট দ্য সেম টাইম ব্যাটসম্যানদের স্কিলও বেরিয়ে আসবে। নাজমুল রবিন, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আশার বাংলাদেশে নিচ্ছে আরও একটি বিরতি।
ইতালির বিখ্যাত চলচ্চিত্র উৎসব ফেস্টিভা আন ফিল্ম পার লা পিস বা আ ফিল্ম ফর পিস 2015-তে পুরস্কৃত হয়েছে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বৃহন্নলা ও বাংলাদেশকে নিয়ে নির্মিত তথ্যচিত্র আ হার্ট দ্যাট নেভার ডাইস বাংলাদেশ। নির্মাতা মুরাদ পারভেজের চলচ্চিত্র বৃহন্নলা জিতেছে উৎসবের সেরা ফিচার ফিল্মের সম্মান। আর্লিং বোর্জেন ও টম হেইম্যান পরিচালিত এই তথ্যচিত্রটি চিত্রায়ন করেছে বাংলাদেশের চিত্রগ্রাহক মিনহাজ মুসলিম। এই সম্মান দুটো বাংলাদেশের চলচ্চিত্র ও তথ্যচিত্রকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছে বিজয়ীরা। এ বিষয়ে কথা বলতে স্টুডিওতে আছেন বৃহন্নলা ছবির পরিচালক মুরাদ পারভেজ এবং আ হার্ট দ্যাট নেভার ডাইস বাংলাদেশ চলচ্চিত্র চিত্রধারক মিনহাজ মুসলিম। আপনাদের দুজনকেই স্বাগত। পারভেজ, যেই বিষয়টি এই যে চলচ্চিত্রটি ইতালির মতো একটা জায়গায় যথেষ্ট বিখ্যাত চলচ্চিত্র, এখানে যাওয়ার বিষয়টি ভাবলেন কি কারণে, বা এটা আত্মবিশ্বাসটাই বা এলো কোথা থেকে? আসলে আমরা যখন সিনেমা বানাই, বিশেষ করে এই ধরনের সিনেমা বানাই, তারা আমার প্রথম সিনেমা বানানোর আগের থেকে শুরু করি যে আমরা সিনেমাটা তৈরি করার পর কোথায় কোথায় কোন কোন ফেস্টিভ্যালে আমরা পাঠাবো। সেই অধ্যবসায় থেকেই আমার কাছে মনে হচ্ছে ইটালিতে একটা বড় ফেস্টিভ্যাল এটা, সেটাতে আমি পাঠাবো এবং আমি আমার সিনেমাকে ওখানে পাঠাই এবং ওরা এক সময় আমাকে সিনেমা সিলেক্ট করে এবং আমাকে পুরস্কার বিজেতা করতে পারছে। কিন্তু যত সহজে বললেন বিষয়টা এত সহজ না নিশ্চয়ই, কারণ এইটি আমরা যতটুকু জানি যে আমাদের এই অঞ্চল থেকেই প্রথম একটা ছবি যেটা এই ফেস্টিভ্যালে আসলে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেয়েছে। আমরা একটু জানতে চাই যে সাইটেশনে তারা কোন জিনিসগুলি বেশি গুরুত্ব দিয়েছে? আ ফিল্ম ফর পিস শান্তির জন্য চলচ্চিত্র। বৃহন্নলা সিনেমা যদি আপনি দেখেন তো এখানে কিন্তু শান্তির চরম একটা বার্তা রয়েছে। বিশেষ করে শেষের দৃশ্যটাতে দেখা যায় যে ছবির হিরো ফেরদৌস এবং ছবির হিরোইন সোয়ানা সাবা তারা বৃক্ষর নিচে ছোট ছোট বাচ্চাদেরকে পড়াচ্ছে। এখানে আমি মিন করতে চেয়েছি যে এই বাচ্চা যারা, এরা আগামীতে বঙ্গবন্ধু, গান্ধীজি এরা হয়ে উঠবে, নেহরু। আর রাতের বেলা দেখা যাচ্ছে ফেরদৌস অনেকগুলো বয়স্ক লোকদেরকে ওর লেখাপড়া শেখাচ্ছে। সেখানে বোঝাতে চেয়েছি যে আমাদের এই যে সিনেমাটার যে পলিটিক্স যারা করেছে গ্রামের বড় বড় নেতারা, এরা লাদেন, সাদ্দাম, কিছু খারাপ মানুষ, এদেরকে শিক্ষা দিচ্ছে। তো এই যে শান্তির যে বার্তাটা বহন করে, আমার এই জন্যই সিনেমাটা ওটা পছন্দ করেছে। আচ্ছা মিনহাজ ভাই, আপনার কাছে আসবো যে তথ্যচিত্রটি হার্ট দ্যাট নেভার ডাইস বাংলাদেশের হৃদয়টাকে এত চমৎকারভাবে তুলে আনছেন বিদেশি নির্মাতারা, সেখানে আপনি যুক্ত হলেন কিভাবে? আসলে যে জিনিসটা হলো যে তথ্যচিত্র কিন্তু আসলে গবেষণা ভিত্তিক জিনিস। আমি যে কাজটা করি সেটা হলো যে একটা ইভেন্ট, এটা আমি ফলো করতে থাকি। এটা বিভিন্ন ধরনের ইভেন্ট হতে পারে, যেমন রানা প্লাজা যেমন একটা ইভেন্ট, বা শ্রমিক একটা ইভেন্ট, বা নারীর বিষয়ক যে বা শিশু বিষয়ক যেগুলো, এগুলো এক একটা ইভেন্ট। এগুলো কিন্তু কালের ধারায় কিন্তু বিবর্তন হয়ে থাকে। তো এই জিনিসটা হঠাৎ করে হয় না, শুটিং টাইমটা খুব অল্প সময়ের জন্য হলেও পরে এই জিনিসটা আসলে অনেক দিন ধরে পর্যবেক্ষণ করা হয়, তারপর সেটাকে সামারাইজ করে আসলে ডকুমেন্টারিটা তৈরি করা হয়েছে। ডকুমেন্টারির মূল বিষয়টা কি ছিল? ডকুমেন্টারির মূল বিষয়টা ছিল আসলে একজন হিউম্যান রাইটস কে কর্মী বলে না, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট বলে, তাকে নিয়ে এখানে আসলে মানে এখানে আমরা তুলে ধরেছি রেজওয়ান আপাকে, বেলার যিনি আছেন রেজওয়ান আপা, তাকে আমরা তুলে ধরেছি, তার বিভিন্ন কর্মকাণ্ডকে তুলে ধরেছি। এটা তো আমি বলবো তাকে পেক করে আসলে বিভিন্ন এরিয়াতে, যেমন চামড়া শিল্পের শ্রমিক যারা আছে, তারপর জাহাজ শিপ ব্রেকিং ইয়ার্ডে যারা শ্রমিকরা যা আছে, এদের আসলে অবস্থাটা কি, তারা আসলে মানুষের পর্যায়ে কি তারা আছে, এবং তাদের স্ট্রাগলটাকে আসলে তুলে ধরাটা, এই জিনিসটাই আসলে আমার ছবির মেইন বক্তব্য ছিল। মিনহাজ ভাই, প্রথমে যেটা বলেছিলাম সেটাই যে বোর্জেন এবং হেইনিম্যান তাদের সঙ্গে কাজ করার সূত্রটা কিভাবে সম্পর্কিত হলো? আমার একটা মজার ব্যাপার হলো যে আমার আসলে আমার একটা ছোট্ট প্রোফাইল আমি অনেক আগে আপলোড করেছিলাম, এবং
এক সময় আমি 2 বছর ফ্রিল্যান্স করেছিলাম বিবিসিতে, এবং ওই সূত্র থেকে আমার কিন্তু কিছু বিদেশি প্রোডিউসার এবং ডিরেক্টরদের সাথে তখন আস্তে 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 তো পরিচয়টা পাই। এই কাজ করতে করতে কিন্তু আসলে বলয়টা বের হয় তাদের সাথে। আসলে এদের সাথে একবারে সম্পর্ক আমি বলবো যে আগে কোনো সম্পর্কই ছিল না। হঠাৎ একদিন ইমেলে আমাকে বলে যে তোমার কিছু কাজ আমি দেখেছি, তুমি কি এই ধরনের কাজ কি করেছো কিনা সেই ব্যাপারে। তো আমি তাকে আমার কাজগুলো কিছু দেখালাম, দেখাবার পরে বলে ঠিক আছে তাহলে পরে আমরা কিছু এক্সটেন্ডেড কিছু ভার্সন আমরা করতে চাচ্ছি। তো সেই জন্য তারা তখন আমার সাথে আলাপ করে, প্রায় মাসখানেক তারা পর্যালোচনা করে আমাকে যে তাদের কাজটা আমি করতে পারবো কিনা। ইট ওয়াজ এ লং প্রসেস, বাট ইভেনচুয়ালি তারা আসে, 2-1 দিনের জন্য আসে সবার সাথে আসলে দেখা করার জন্য। কারণ আমি যার কাজ করছি, কেউ বলছে যে আপনি যার কাজ করছেন তাকে তো আমরা দেখছি না, তো তাকে আমি অনুরোধ করেছিলাম আরেকটি আসার জন্য। জিনিস যে এই যে প্রতিযোগিতাটিতে যাওয়া, যেহেতু আপনি এটা পেছনের কাজ করেছেন, আপনি কি জানতেন যে এই প্রতিযোগিতায় মানে আপনার মাধ্যমে গিয়েছেন নাকি ওনারাই এটা সাবমিট করেছেন? ওনারা আসলে এটা সাবমিট করেছে। মজার ঘটনা হলো এটা একটা সিরিজ ডকুমেন্টারি। এটা কিন্তু ইজিপ্ট, তারপর সোয়াজিল্যান্ড, তারপর আরো 6টা দেশের বিভিন্ন মানবাধিকার কর্মীদের নিয়ে কিন্তু এই পার্টটা করে, সিরিজ ডকুমেন্টারিটা করা। এর মধ্যে থেকে কিন্তু তারা বাংলাদেশকে চুজ করেছে। ছবি পুরো সিরিজটাই দেওয়া হয়েছিল, সেখান থেকে তারা বাংলাদেশকে চুজ করে এবং ফাইনালিস্ট হিসাবে তারা শুধু বাংলাদেশের পার্টটা, বাংলাদেশের সিরিজটা বাংলাদেশের সিরিজটা তারা চুজ করে, এবং সেটাই আসলে শেষ পর্যন্ত টপে আমাদের জন্য সম্মান বয়ে নিয়ে এসেছে। Thank মুরাদ পারভেজ, এই যে আমরা দেখি যে এখন যে চলচ্চিত্রগুলি নির্মাণ হচ্ছে সেগুলি দেশের বাইরে সম্মান বয়ে নিয়ে আসছে, বিভিন্ন ফেস্টিভ্যালে আমরা বলা যায় যে বেশ দাপটের সঙ্গেই যাচ্ছে, কিন্তু সেইটার প্রতিফলন বাংলাদেশের যদি আমি প্রেক্ষাগৃহগুলি বলি বা দর্শকের দিকে বলি, সে এই ভালো ছবিগুলি সেখানে আমরা খুব বেশি দেখতে পাচ্ছি না বলে আমাদের মনে হচ্ছে। এটা কেন বা কি? আসলে আমি আজকে বৃহন্নলার কথা বলছি, হয়তো সাধারণ জনতা বা মিডিয়া ওয়ার্কার আমাকে চিনে, বাট বৃহন্নলা কিন্তু চিনে না। এই সিনেমাটা ফরচুনেটলি সরকারি অনুদানে, আমি যখন অনুদান পাই তার থেকে 3 বছর লেগে যায় সিনেমাটা করতে, শুধুমাত্র ফান্ডের অভাবে। পরে আমি আমার ওয়াইফ সাবা আমাদের কিছু সম্পত্তি টপত্তি সেল টেল করে এটিএন বাংলার সহযোগিতা নিয়ে সিনেমাটা তৈরি করার পরে এই সিনেমাটা যখন আমরা হলে প্রজেক্ট করার চেষ্টা করি, সে কিন্তু প্রপার রেসপন্স আমরা পাই না। এর পেছনে আমরা বলছি না যে একটা হলে কমার্শিয়াল মুভি বলতে যেটা আমরা বুঝি সেই রকম এলিমেন্টস আমার সিনেমায় ডেফিনেটলি নেই, আমি এটা তৈরি করতে চাইও নি। বাট সরকারের সিনেমা যদি প্রত্যেকটা জেলা শহরে একটা সিনেমাকে বাধ্য করা হয় বা তুমি সিনেমাটা চালাবে, তাহলে কিন্তু যে কথাটা আপনি বলছেন যে সাধারণ পিপুল জানে না, তারা কিন্তু জানতো। আজকে আমাকেও তারা দেখতো, মানে এবং সরকার একটা জিনিস ইনভেস্ট করতেছে, আপনাকে Exactly, ইনভেস্ট কিন্তু করতেছে, তারা proper সেটার projection উদ্দেশ্য টা তো করছে না। মানুষের কাছে যাওয়া। হ্যাঁ, এই যে আমাকে অনুদান দিয়ে আমাকে একটু বিপদে ফেলে দিল, আমি মাথা খারাপ হলাম কি করে, বাকি টাকা কোত্থেকে দিব, এবং ওরা আমাকে প্রেশার করছে যে ভাই আপনি সিনেমা করে দেন, টাকা ব্যাক করেন। তো এই পেইনটা কিন্তু নিতে হয়, কিন্তু সেই পেইনটা আমি নিচ্ছি। কিন্তু সরকার যদি টাকাদের পাশাপাশি যে এই উদ্যোগগুলো নেন, তাহলে কিন্তু আমাদের সিনেমাটা দেশের বাইরেও পছন্দ করবে মানুষ, এবং আমাদের দেশের জনতাও কিন্তু এটা দেখতে পারবে। আমি সিনেমা করছি, কেউ দেখছে না, আমার মনে হয় এটাতে কোনো লাভ হবে চলচ্চিত্রের, দেখা উচিত। না, সেটাই, এটা একটা বিষয় যে আমরা গত কয়েক বছরের যদি একটা তালিকা করা হয় তাহলে দেখা যাবে যে অনেকগুলি চলচ্চিত্র দেশের বাইরে বেশ ভালো ভালো, যেমন Definitely. আপনার বৃহন্নলা একটা বড় পুরস্কার নিয়ে এসেছে, এরকম তালিকা কিন্তু এখন বেশ লম্বা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে, এবং এমন না যে আমাদের দেশে এই দর্শক প্রস্তুত না, আমাদের দেশে কিন্তু ভালো চলচ্চিত্র চলছে, মানুষ সিডিতে হোক বা অন্যান্য মাধ্যমগুলিতে দেখছে। সেই ক্ষেত্রে যাতে উদ্যোগটা আসলে বাড়ানো যায়। আমাদের দর্শক প্রস্তুত, অবশ্যই প্রস্তুত। এখানে অনেক বড় নির্মাতারা ছিলেন, তারেক মাসুদ ছিলেন, জহিরান সাহেব ছিলেন, তাদের সিনেমা দর্শক দেখেছে। এখন সাতক্ষীরা একটা সিনেমা রিলিজ হলো না, আমার বৃহন্নলা, সাতক্ষীরার লোকটা ঢাকা এসে কিভাবে সিনেমাটা দেখবে, তাই না? তো এই প্রজেকশন যদি না থাকে, এই ব্যবস্থাপনা যদি না থাকে, তাহলে এই সরকারি উদ্যোগগুলো কোনো কাজে লাগবে না। তা আমরা যে বাইরে থেকে যে সিনেমাগুলো পুরস্কার পাচ্ছে, আমরা গত 2 বছর ধরে বা 3 বছর দেখছি, এটা কিন্তু খুব বিচ্ছিন্ন ঘটনা।
কিন্তু এটা কিন্তু আরো রেগুলারাইজ হতে পারে, কিন্তু এই বিষয়টা আরো রেগুলার হতে পারে। এই সেই যে ক্যাপাবিলিটি ধরেন কিন্তু একটি আমাদের মেকারদের পুরস্কার রয়েছে। পাওয়া অবশ্যই এক ধরনের উৎসাহ। এই Definitely. উৎসাহটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসলে কি প্রয়োজন আপনার দিক থেকে? আসলে এটা একটা বিশাল লম্বা লিস্ট হতে পারে, কিন্তু আমার যেটা মনে হয় যে মানে অনেক বড় প্রসেস আপনাকে বলতে হবে, মানে এই জায়গাটা এটা অল্প সময় বলা খুবই মুশকিল। তবে আমি মনে করি যে সরকার প্রতি বছর 6টা সিনেমাকে অনুদান দেয়। আমি এবার গত 3 বছর আগে পেয়েছিলাম, তার মানে আমি প্রতিবার পাবো তার কোনো সুযোগও নেই, সম্ভাবনাও নাই। কিন্তু এই 6টা সিনেমাকে যদি প্রজেকশন প্রপারলি করা হয় এবং অ্যাট দ্য সেম টাইম অন্য যারা মেকাররা এই সিনেমাগুলো তৈরি করছে তাদের যদি একটা মিনিমাম একটা ব্যবস্থাপনা করা হয় যে ভাই ঢাকা শহরে এই সিনেমাগুলো চলবে, জেলা শহরে প্রত্যেকটা বড় বড় হলগুলোতে চলবে, তাহলে কি ভালো সিনেমাগুলোকে কিন্তু পৃষ্ঠপোষক করতে পারে সরকার। সরকার কিন্তু তার নির্বাচনী ম্যানিফেস্টোতে বলতে পারে ভাই আমার আমলে এতগুলো ভালো সিনেমা তৈরি হয়েছে, আমার আমলে বাংলাদেশ ক্রিকেট দল এতগুলো খেলা জিতেছে। এটা কিন্তু একটা অ্যাচিভমেন্টের পর্যায়ে। আমার এতগুলি চলচ্চিত্র আন্তর্জাতিক Exactly. কিন্তু সেটা ওরা একদম ইগনোর করছে। মিনহাজ ভাই, আপনার কাছে খুব অল্প সময়ের জন্য জানতে চাইবো যে খুব সংক্ষেপে, এই যে তথ্যচিত্রের বিষয়টি কিন্তু আমাদের দেশে খুব কম মনে হয়, যে তথ্যচিত্র নির্মাণের প্রক্রিয়া বা নির্মাণ খুব কম হয়, সেইটি কেন? এবং বিশেষ করে এই পুরস্কার আরো বেশি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে ক্যামেরার পেছনে যারা থাকে তাদের বলা যায় যে অর্জন বা তাদের ইয়েটা আমরা কম দেখি। ক্ষেত্রে আপনার এটা অবশ্যই খুব বড় একটা ঘটনা আমাদের সময়ে, কারণ আমরা এই ক্ষেত্রে মানে টেকনিক্যাল পার্সনদেরকে ইন্টারন্যাশনাল এক্সপোজারে কম দেখতে পাচ্ছি। এইটা কি কারণে? দুটি বিষয় খুব সংক্ষেপে। প্রথম আগে বলি যে ক্যামেরার পেছনে যারা কাজ করে তারা তো পেছনেই কাজ করে। আসলে এন্ড প্রোডাক্টটা যখন স্ক্রিনে মানুষ দেখে তখন কিন্তু সেই এলিমেন্টগুলোর কথাই তারা চিন্তা করে, সেটা কিভাবে গোছানো হয়েছে, কিভাবে সাজানো হয়েছে। যারা একটু ইনডেপথে যাওয়ার চেষ্টা করে তারপরেও তারা ডাইরেক্টর প্রডিউসারের মধ্যে মোটামুটি সীমাবদ্ধ থাকে। একেবারেই যারা মনে করেন যারা ডাইরেক্টর, যারা প্রডিউসার বা সেট ডিজাইনার থাকে তারা হয়তো বা জিজ্ঞেস করতে আচ্ছা ঠিক আছে এর ফটোগ্রাফি বা ডিওপি কে ছিল, তারা হয়তো বা এই চিন্তা করে। বাট সাধারণ মানুষ বা সাধারণ দর্শক আমার মনে হয় না অতটা ডেপথে যায়। কিন্তু এখন কিন্তু ইন্টারন্যাশনালি অনেক ফিল্ম ফেস্টিভ্যালে যেমন বেস্ট ফিল্ম, বেস্ট ডিরেক্টর, বেস্ট আর্টিস্ট, অ্যাক্টর, মেল অ্যাক্টর, ফিমেল অ্যাক্টর, অ্যাট দ্য সেম টাইম বেস্ট ডিওপি ব্যাপারটা কিন্তু রয়েছে। আছে। এবং এর জন্য আলাদা করে আমি ফেস করছি, আলাদা করে অ্যাপ্লাই করতে ভাই আমি আমার সিনেমাটা বেস্ট ফটোগ্রাফির জন্য আমি অ্যাপ্লাই করছি। এখন কিন্তু ম্যাক্সিমাম রয়েছে। মিনহাজ মুসলিম, আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের আশার বাংলাদেশে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।